প্রায় 5 বছর প্রবাস জীবন অতিবাহিত করে দেশে ফিরে জানতে পারি আমার স্ত্রী অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক করে পালিয়ে গেছে। এটা জানা মাত্র মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার। ফারিসতা আমার সাথে এত বড় একটা ধোঁকাবাজি করতে পারে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আব্বা আম্মা, কি বলছো এসব তোমরা? আমি তো এই কয়েকদিন আগেও কথা বললাম ওর সাথে, তোমরাও সাথেই ছিলে তখন। সর্বনাশ হতে কি আর সময় লাগে বাবা? অনেক চেষ্টা করেছি তোর সংসারটা বাঁচানোর, কিন্তু পারলাম না। বৌমা শেষমেশ আমাদের চোখে ফাঁকি দিয়ে চলেই গেল। তোমরা আমাকে এটা আগে বললে না কেন? কি হতো বলে? তুই খবরটা শুনে বিদেশে ভালো মন্দ কিছু একটা ঘটিয়ে ফেললে আমরা কি করতাম তখন? আমাকে নিয়ে আব্বা আম্মার উদ্বেগ অযৌক্তিক নয়, কিন্তু ফারিসতার ব্যাপারটা মেনে নিতে পারছি না কিছুতেই। কষ্ট আর যন্ত্রণায় যেন বুকটা ফেটে যেতে চাইছে। আজ অবধি ওর কোনো আশাটা না পূর্ণ করিনি। বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খেটেও ওর শখ পূরণের জন্য টাকা পাঠাতাম। আব্বা আম্মা আর স্ত্রীর জন্য জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো বিসর্জন দিয়েছি। দিন শেষে যদি তাদের থেকেই ধোঁকাটা খেতে হয়, সে ধোঁকা সহ্য করা এত সহজ না। জানি না এই ধোঁকা কিভাবে কাটিয়ে উঠব। অনেক চেষ্টা করেও ফারিসতার কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। দু চোখ ভরে কতই না স্বপ্ন নিয়ে দেশের মাটিতে ফিরেছিলাম। আল্লাহর রহমতে টাকা পয়সার সমস্যা মিটে গেছে। এখন নিশ্চিন্তে ওর সাথে চুটিয়ে সংসার করব। দুজনে প্ল্যান করে একটা বাচ্চা নিব। আরও কত রকমের ইচ্ছা ছিল। আমার সমস্ত স্বপ্ন আশা প্রত্যাশার মুখে ছাই দিয়ে ফারিসতা এইভাবে চলে যেতে পারে না। না, ওকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি। যদি কোনো দিন আমার জীবনে ফিরেও আসে, আমার দরজা ওর জন্য আজ থেকে চিরদিনের মতো বন্ধ। আম্মা আব্বা অনেক চেষ্টা করেছে আমাকে বারবার বিয়ে করানোর। তাদের কষ্টটাও প্রতিদিন ফেস করতে হচ্ছে আমাকে। এই বুড়ো বয়সে এসে হয়তো এটা প্রাপ্য নয় তাদের, তাই আমিও চেষ্টা করছি নিজেকে যতটা সম্ভব শক্ত করবার। আম্মা আব্বার মুখে হাসি দেখার জন্য হলেও আরেকটা বিয়ে করতে হবে আমার। কিন্তু তার আগে ফারিসতাকে পুরোপুরি ভুলতে হবে আমার। ওর স্মৃতি পুরোপুরি মুছে ফেলার আগে অন্য কারোর সাথে সংসার করা আমার পক্ষে অসম্ভব। কারণ আমি চাই না যে মেয়েটা আমার সাথে সংসার করতে আসবে সে আমার অতীতের জন্য কোনো রকম কষ্ট পাক। আম্মা আব্বার খাটে শুয়ে শুয়ে কথাগুলো ভাবছিলাম। আজকে ওনারা কেউ বাড়িতে নেই। আসলে আমার জন্য নাকি কোথাও একটা ভালো মেয়ের সন্ধান পাওয়া গেছে। সেখানে গিয়েছে দুজন। হঠাৎ একটা অদ্ভুত গন্ধ নাকে এসে শুশুই দিল আমার। এমন বাজে আর অদ্ভুত গন্ধের মুখোমুখি বোধহয় জীবনে হয়নি। গন্ধে ঘরে ঠেকা দায় হয়ে যাচ্ছে। অনেক খুঁজে এটা বুঝতে পারলাম গন্ধটা আম্মা আব্বার খাটের নিচ থেকে আসছে। বিষয়টা ভালো করে পরখ করার জন্য খাটের নিচে উকি মারি। কতগুলো ভাঙা জিনিসপত্র দিয়ে পুরো জায়গাটা ভর্তি। কি আজব, আমার এত পাক পরিষ্কার আম্মা আব্বার খাটের তলায় এ কি বাজে অবস্থা করে রেখেছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। জিনিসপত্র সরিয়ে আমি হাঁটু গেড়ে খাটের নিচে চলে গেলাম। হাতে একটা টর্চ, তার আলোতে এগিয়ে যাচ্ছি। ঘরের মেঝেতে ইঁদুরের গর্ত করে সর্বনাশ করে ফেলেছে। গন্ধটা ওই গর্তের ভেতর থেকেই আসছে। একটু এগিয়ে যেতে আমার একটা হাত গর্তের ভিতর ঢুকে গেল। অমনি আতঙ্কে চমকে উঠলাম আমি। মাটির ভেতরে কারো একটা শরীর, শুধু শরীর বললে ভুল হবে, কারো লাশ মনে হচ্ছে। লাশের চারপাশে লবণ ছড়িয়ে রাখা হয়েছে। ভয়ে ভয়ে টর্চের আলোটা গর্তের ভিতর ফেলতেই আমার মুখ থেকে অস্ফুট আত্মচিৎকার বেরিয়ে এলো। হে আল্লাহ, এটা তো ফারিসতার লাশ। তো ও এইভাবে এখানে কেন? আর তাও আবার আম্মা আব্বার ঘরে, তাদের খাটের নিচে। মুহূর্তে চারপাশটা অন্ধকার হয়ে আসতে লাগলো আমার। এই মুহূর্তে কোনো ভয় বা আতঙ্ক আর আমাকে কাবু করতে পারছে না। একটা অদ্ভুত শিহরণে পুরো শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। বুঝতে পারলাম আমি হয়তো জ্ঞান হারাতে চলেছি। তারপর আর তেমন কিছু মনে নেই। ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরে দেখতে পাই আমি ফারিসতার লাশের পাশে শুয়ে আছি। ধীরে ধীরে খাট থেকে বেরিয়ে এলাম। একটু পরে একটা ধারালো শাবল নিয়ে ফিরে আসি। আমার উদ্দেশ্য মাটি ঘুরে যে করে হোক লাশটা বের করে আনতে হবে। যেই ভাবনা সেই কাজ। খাটের নিচে নুয়ে নুয়ে মাটি খুঁড়তে লাগলাম। বলা বাহুল্য খাটটা বেশ উঁচু, তাই বসে বসে খুঁড়তে খুব একটা সমস্যা হচ্ছে না। সারা শরীর ঘামে একাকার হয়ে যাচ্ছে আমার। না, এই ঘাম কোনো প্রকার পরিশ্রমের নয়। এই ঘাম আমার শরীরে জমে থাকা ভয়ানক উত্তেজনার। কখন নিজের কাজ শেষ করব আর কখন লাশটা বের করব এখান থেকে। জীবনে কোনো দিন এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে দুঃস্বপ্নও ভাবতে পারিনি। আজ কিনা নিজের স্ত্রীর লাশ বাবা মায়ের খাটের তলা থেকে খুঁড়ে বের করতে হচ্ছে। একটু পর খোঁড়া শেষ হলো। লাশটা টেনে বের করে মেঝের উপরে রাখলাম। শরীরটা বাড়ি যেভাবে নষ্ট হয়ে যাওয়াতে চেহারা বোঝা যাচ্ছে না স্পষ্ট,
কিন্তু লাশের গায়ে আমার পাঠানো ইসুতার জন্য শাড়ি, আমার গহনা বারবার জানান দিচ্ছে এটা আমার স্ত্রী ফারিসতা। আর কিছু বুঝতে বাকি রইল না আমার। ফারিসতার প্রায় পচা গলা লাশটা জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদ জুড়ে দিলাম। না, তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না ফারিসতা। আব্বা আম্মা তোমার সাথে এটা কি করলো? আমার স্ত্রীকে খুন করার আগে আমাকে কেন শেষ করে দিল না? এত বড় প্রতারণা করলো আমার সাথে। আমার চিৎকারের আওয়াজ শুনে পাশের বাড়ি থেকে লোকজন ছুটে এলো। একটু পরে আম্মা আব্বাও বাড়িতে এলো। পুলিশ তল্লাশি চালিয়ে আব্বার ওয়ার্ডরোব থেকে একটা সন্দেহজনক ছুরি খুঁজে পায়। সেটা দেখে তাদের সন্দেহ আরও পাকাপোক্ত হলো। অবশেষে আমার আব্বা আর আম্মাকে পুলিশ থানায় নিয়ে গেল। রাগ, অভিমান আর ঘৃণায় আমিও একটি বাড়ির জন্য দেখতে গেলাম না। আর কেনই বা যাব? যে বাবা মা তাদের সন্তানের সাথে এত বড় একটা অন্যায় করতে পারে, তারা আর যাই হোক বাবা মা হতে পারে না। ফারিসতা যদি কোনো দোষ করেই থাকে, তারা সেটা আমাকে জানাতে পারতো বা অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতো। তাই বলে একটা মানুষকে খুন করে এভাবে গুম করে রাখবে? না, এ অন্যায়ের কোনো ক্ষমা হয় না। সম্পর্কে তারা আমার বাবা মা হলেও কোনোদিন নিজের মন থেকে ক্ষমা করতে পারবো না তাদের। এই মুহূর্তে এটা ভাবতেও কষ্ট হচ্ছে আমি তাদের সন্তান। এর কিছুদিন পরে পুলিশ আব্বা আম্মার সমস্ত অপরাধের প্রমাণ পায়। আমাকে জানানো হয় তাদের দুজনকেই ফাঁসির রায় দেওয়া হয়েছে। কিছুদিনের ভেতরেই কার্যকর করা হবে। খবরটা শুনে আর স্থির রাখতে পারলাম না নিজেকে। আম্মা আব্বাকে আইন তাদের সর্বোচ্চ শাস্তি দেবে এটা ভাবতে পারিনি। যতই হোক না কেন, এই মুহূর্তে সন্তান হিসেবে বাবা মায়ের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আমি জানি না তারা ফারিসতার সাথে এত বড় একটা অন্যায় কেন করলো। হয়তো তার শাস্তি এখন পেতে হবে দুজনকে, কিন্তু আমি যে হাত পা গুটিয়ে রাখতে পারি না নিজের। যে করে হোক আজকেই থানায় যোগাযোগ করতে হবে, তারপর বাবা মায়ের সাথে দেখা করতে হবে। এ সময় অন্তত তাদের পাশে না থাকলে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার বিবেক বারবার নাড়ি দিচ্ছে আমাকে। তুই বলতে আমি নিজেও কখনো চাইনি আম্মা আব্বা এত বড় শাস্তি পাক, যা তাদের থেকে আমাকে সারা জীবনের জন্য আলাদা করে দেবে। একটা গাড়ি ভাড়া করে সদর জেলের দিকে রওনা দিলাম। যদিও আমার বাড়ি থেকে অনেকটা দূর, সব কিছু মিলিয়ে কিসের ওপর দিয়ে যে এক একটা দিন কাটছে আমার, সেটা একমাত্র আমিই জানি। প্রথমে স্ত্রীর শোক, এখন বাবা মায়ের চিন্তা মানসিকভাবে উন্মাদ করে রেখেছে আমাকে। রাস্তায় যেতে যেতে প্রতিমধ্যে একটা প্রচণ্ড ভিড়ের ভেতরে আমাদের গাড়ি আটকে পড়ে। কিছুতেই সামনে আগানো যাচ্ছিল না। আমি পাশের লোকজনকে জিজ্ঞাসা করি, ভাই কিসের ভিড় এত? কেন, জানেন না বুঝি? আজব, আমি কি করে জানবো কি হচ্ছে এখানে, বলা যাবে? আরে এই শহরের সব থেকে ধনী ব্যবসায়ী ছেলের বিয়ে হচ্ছে আজ, বুঝতেই পারছেন। বড়লোকের বিরাট কারবার। এই বর বউয়ের গাড়ি এসেছে, গাড়ি এসেছে। সবাই হবু বর বউকে দেখার জন্য ভিড় জমায়। নানান রঙের গোলাপ ফুল দিয়ে সাজানো গাড়িটা আমাদের উল্টো দিক থেকে আসছে। আমি গাড়িতে বসে সেই দিকে তাকিয়ে আছি। গাড়িটার সামনে আসতেই আমার চোখ জোড়া ভেতরের দিকে গেল। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও কয়েক সেকেন্ডের মাথায় আমার চোখ জোড়া যেন পৃথিবীর সবচেয়ে মিথ্যা আর অসম্ভব কিছু প্রত্যক্ষ করলো। হায় খোদা, এটা কি দেখলাম আমি? গাড়ির ভেতরে হুবাহু ফারিসতার মতো দেখতে একটা মেয়ে, আর সেই বউ সেজে বসে আছে। আমাকে দেখে মেয়েটা তার হবু বরের আড়ালে মুখ লুকিয়ে ফেললো। চোখে যেন আমি এক মুহূর্তের জন্য হলেও ধরা পড়ার ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেলাম। নাকি সেটা আমার মনের ভুল ছিল, জানি না। গাড়ি থেকে নেমে আমি তাদের পিছু নিলাম। বর বউয়ের গাড়িটা গেট দিয়ে বাড়িতে ঢুকলো। আমি ভিড় ঠেলে সেদিকে যাই। আমার উদ্দেশ্য যে করেই হোক ফারিসতার মতো দেখতে এই মেয়েটার সাথে কথা বলতেই হবে আমার। আর সে আমাকে দেখে মুখ লুকালোই বা কেন, সেটাও জানতে হবে। কিন্তু এই মুহূর্তে কারোর সাথে কথা বলাই আমার জন্য ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। একটু পরে মেয়েটার বিয়ে হয়ে যাবে, তারপর আমি চাইলেও আর কিছু করতে পারবো না। সব কিছু হাতের নাগালের বাইরে চলে যাবে আমার। তার আগেই যে করে হোক তার সাথে কথা বলতে হবে আমার। মেয়েটা গাড়ির ভেতর থেকে নেমে তার হবু বরের হাত ধরে স্টেজের দিকে পা বাড়াতেই আমি পেছন থেকে ডাক দিলাম ফারিসতা বলে। আমি ফারিসতা বলে ডাক দিতেই বর আর বউ আমার দিকে ফিরে তাকালো। শুধু তারা না, আশেপাশে প্রায় সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি ভিড় অতিক্রম করে সামনে ছুটে গেলাম। মেয়েটার কাছে গিয়েই প্রথমে বললাম, তুমি ফারিসতা তাই না? ফারিস্তা? কে ফারিস্তা? ও আমার উর্বি জান্নাত। আপনি চুপ করুন, আমি যাকে জিজ্ঞাসা করেছি উত্তরটা না হয় সেই দেখ। ফারিসতা চুপ করে থেকো না, বলো তুমি ফারিসতা কিনা।
যে আমার মনে হয় আপনি কোথাও ভুল করছেন। আমি ফারিস্তা নই, আমি জান্নাত। আমার পুরো নাম জান্নাতুল ফেরদৌস। তুমি যদি ফারিসতা নাই হবে আমাকে দেখে তাহলে ওইভাবে লুকালে কেন? আপনার মাথা ঠিক আছে তো? কি সব বলছেন এগুলো? ভাই, এই ফারিস্তাটা কে? আর আপনি বা কে? কিছুই বুঝতে পারছি না আমরা। আমি ইবাদত রহমান রাজ। ফারিসতা আমার স্ত্রীর নাম। তো আপনার কি মনে হচ্ছে এ আপনার স্ত্রী ফারিস্তা? ভাই, আপনি যা বলছেন সেটা অসম্ভব। দয়া করে যেদিক থেকে এসেছেন সেদিকে যান। লোকটা আর আমার কথাই পাত্তা দিল না। মেয়েটাও মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল। আমার ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় রইল না। আমার চোখের সামনে ফারিসতার সাথে লোকটার বিয়ে হলো, কিন্তু তখন আর কিছুই করার ছিল না আমার। ইচ্ছে ছিল আজকে আম্মা আব্বার সাথে দেখা করব, কিন্তু আজকে আর সেটা হবে না। এমনিতেই এখন অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তাছাড়া সে মন মানসিকতা নেও আমার। মলিন মুখে নিজের বাসায় ফিরে এলাম। কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। প্রথমে আমার আম্মা আব্বা, তারা কিনা আমার স্ত্রীকে খুনের দায়ে জেলে গেল, তাদের ফাঁসি হতে চলেছে। এইদিকে আবার ফারিসতার মতো দেখতে কারো আগমন। আচ্ছা, ওই মেয়েটা যদি সত্যি ভুল করে হলেও ফারিসতা হয়, তবে আমার আম্মা আব্বার সাথে তো চরম অন্যায় করা হচ্ছে। আর আম্মা আব্বার ফাঁসির পরে যদি এটা জানতে পারি তখন কি করব? তখন যে চাইলেও বাবা মাকে ফিরিয়ে আনতে পারবো না। এগুলো ভাবতেই চারিদিকটা ক্রমশ অন্ধকার হয়ে আসে আমার। তখন আর কোনো কিছু চিন্তা করার মতো ধৈর্য অবশিষ্ট থাকে না। এর দুদিন পরে হঠাৎ পুলিশ স্টেশন থেকে একটা ফোন কল এলো আমার কাছে। হ্যাঁ, আপনি ইবাদত রহমান। জি বলুন। আপনি ইমিডিয়েটলি থানায় চলে আসুন। কেন, কি হয়েছে? এলে জানতে পারবেন। এখন যা বলছি তাই করুন। পুলিশের কথা শুনে দ্রুত থানার দিকে রওনা হলাম। তখন রাত প্রায় 11টা। জানি না পুলিশ এত রাতে কোন কারণে ডাকলো আমায়, তবে নিশ্চিত গুরুতর কিছু হয়েছে। তা না হলে এত রাতে ডেকে পাঠাবে কেন? থানায় পৌঁছাতে প্রায় 12টা বাজলো। গেটের সামনে আসতেই ভরকে গেলাম। সেই লোকটা, অর্থাৎ ফারিসতার মতো দেখতে, যার সাথে দুদিন আগে বিয়ে হয়েছিল। লোকটা আমার দিকে এগিয়ে আসলো, সাথে একটা কনস্টেবল। ভাই, আসলে আপনি ঠিকই ছিলেন। ও জান্নাত না, ফারিস্তা। হোয়াট? কি বলছেনটা কি? আর আপনি সেটা জানলেন কি করে? ফারিস্তা নিজেই স্বীকার করেছে। স্বীকার করে নিয়েছে? হ্যাঁ ভাই, আপনি ভিতরে গেলেই বুঝতে পারবেন। আমি আপনার ব্যাপারটা বুঝলাম না ঠিক। আমি অনেকদিনই দেশের বাইরে ছিলাম। এখানে অনলাইনে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। দেশে ফিরে অনেকদিন আগেই তার সাথে প্রথম দেখা করি, কিন্তু আজ জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আসলে জান্নাত নয়। এই নামে কারো অস্তিত্বই নেই। আপনার স্ত্রীকে প্রথম আপনাকে ঠকে আপনার বাবা মাকে খুনি সাজিয়ে আমার গলায় ঝরে পড়তে চেয়েছিল। আর দেখুন, সেটা কিন্তু ও করে ফেলেছে প্রায়। আপনি এত কিছু জানলেন কি করে? ও কি সব কিছু স্বীকার করেছে? হ্যাঁ, না হলে আমি কিভাবে জানবো এত কথা? কিন্তু ও এত সহজে সব কিছু স্বীকার করলো কেন? এটা করে কী লাভ হলো ওর? সেটা তো আমি বুঝতে পারছি না। আজ রাতে নিজে থেকে পুলিশের কাছে সবটা স্বীকার করেছে। আর এটাও স্বীকার করেছে কোন মর্গ থেকে একটা লাশ জোগাড় করে সেটাকে নিজের মতো, নিজের চুল নখ ইত্যাদিতে সাজে আপনার বাবা মায়ের ঘরে পুঁতে রেখে তাদের কিভাবে ফাঁসানো হয়েছে। লোকটার কথা শুনে আমি এক মুহূর্ত না দাঁড়িয়ে ভেতরে চলে গেলাম। পুলিশ আমাকে লকআপে নিয়ে যায়, যেখানে ফারিসতাকে রাখা হয়েছে। ফারিসতা আমাকে দেখে উঠে আসলো। ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। পুরো বিস্তব্ধ লাগছে ওকে। এই মুহূর্তে ওকে কি বলবো এই শব্দ বা ভাষা জানা নেই আমার। শুধু মুখ থেকে এতটুকু উচ্চারিত হলো, আমার সাথে এটা কেন করলে? আমার মা বাবা কি অন্যায় করেছিল তোমার সাথে? ফারিসতা আমার কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। আমি জানি ওর বলার মতো মুখ নেই এখন। কি হলো, কিছু বলছো না কেন? প্লিজ চুপ করে থেকো না। ফারিসতা যথারীতি আমার কথার কোনো উত্তর না দিয়ে ঘুরে পেছনে চলে গেল। হঠাৎ আমার চোখ ওর পায়ের দিকে যায়। একটা ভীষণ অসঙ্গতি লক্ষ্য করলাম আমি, আর সেটা হলো ওর পায়ের আঙ্গুল। ফারিসতার বাঁ পায়ের 6টা আঙ্গুল স্পষ্ট দেখতে পাচ্ছি আমি, কিন্তু আমার স্ত্রীর পায়ে তো অতিরিক্ত কোনো আঙ্গুল ছিল না। তার মানে এটা সত্যি ফারিসতা নয়, মেয়েটা ফারিসতা সেজে সব দায় নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। না, আর কিছু ভাবতে পারছি না আমি। এগুলা কি হচ্ছে আমার সাথে? কে করছে এসব? এই মেয়েটা যদি ফারিসতা না হয়ে থাকে, অবশ্যই ফারিসতা নয় আমি নিশ্চিত, কিন্তু ও আমার পরিবার আর ফারিসতার বিষয়ে এত কিছু জানলো কি করে? আর মিথ্যা সাক্ষী দিয়ে নিজেকে ফাঁসাতেই বা চাইছে কেন? কোন উদ্দেশ্যে?
মেঝেতে পুঁতে রাখা ওই লাশটা কি সত্যি ফারিসতার ছিল নাকি অন্য কারোর? যতই অন্যায় করুক না কেন একটা আলাদা প্রশান্তি পেয়েছিলাম এই ভেবে যে ফারিসতা অন্তত বেঁচে আছে, কিন্তু এখানে এসে যে সব কিছু ওলট পালট হয়ে গেল। ব্যাস আর কিছুতেই তারপরে মুক্ত হব আমরা, আর কেউ ফাঁসির কাঠে ঝোলাতে পারবে না আমাদের। কয়েকদিন পরেই আমার আব্বা আম্মাকে মুক্তি দেওয়া হলো। এটা প্রমাণ হলো আমার আব্বা আম্মা নির্দোষ। ফারিসতা তার শ্বশুর শাশুড়িকে ফাঁসাতে নিজের মৃত্যুর মিথ্যা নাটক চালিয়েছে এতদিন। আইন এবার তার শাস্তির ব্যবস্থা করবে। সারা দুনিয়া এটা বিশ্বাস করলেও আমি তো জানি ওই মেয়েটা আসল ফারিসতা না, ও কারোর প্ররোচনার শিকার। কেউ খুব বাজেভাবে ফাঁসিয়েছে ওকে, নয়তো এভাবে মিথ্যা খুনের দায় নিজের ঘাড়ে কোনো মানুষ এত সহজে নিতে পারে না। নিজের আম্মা আব্বার থেকে সন্দেহ এখনও পুরোপুরি দূর হয়নি আমার। আমি জানি না কিভাবে সবটা প্রমাণ করব, কিন্তু হাল ছেড়ে দিলেও চলবে না। যে করেই হোক দুয়ে দুয়ে চার মিলাতেই হবে। কোনো নির্দোষ মানুষ আমার কারণে শাস্তি পাক এটা চাই না। কি এত ভাবছিস বাবা? দেখ, আমরা তো ছাড়া পেয়েছি, এবার নতুন করে আবার জীবনটা শুরু কর। আম্মা একটা কথা বলবে আমায়? হ্যাঁ বল। তোমাদের কি মনে হয় ফারিসতা সত্যি এত বড় একটা জঘন্য কাজ করতে পারে? ও তো কখনোই এরকম মেয়ে ছিল না। সেটা আমাদের থেকে আর ভালো কে জানে বাবা, তবে এটা ঠিক আমিও বিশ্বাস করতে পারছি না বৌমা শুধু আমাদের ফাঁসানোর জন্য এত বড় একটা ষড়যন্ত্র করেছে। এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আচ্ছা তোমাদের কি মনে হয় ফারিসতা বেঁচে আছে? বেঁচে আছে মানে? বেঁচে না থাকলে আদালতে সাক্ষী দিয়ে আমাদের কে বাঁচালো? আমার কেন জানি না মনে হচ্ছে ও আসল ফারিসতা নয়, কেউ পেছন থেকে এই পুরো বিষয়টাকে কলকাঠি নিয়ন্ত্রণ করছে। কি বলছিস কি? তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না আমি। আম্মা আমি নিশ্চিত ওই মেয়েটা ফারিসতা নয়, ওকে ফারিসতা সাজানো হয়েছে। কেউ খুব বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে মেয়েটাকে। কিন্তু এটা করে কার কি লাভ? আর আমাদের জন্য অন্য একটা মেয়েকে কেউ কেন ফাঁসাতে যাবে, যাকে আমরা চিনি না পর্যন্ত? আমি জানি না, তবে এর পেছনে কোনো না কোনো রহস্য আছে, এতটুকু নিশ্চিত। আম্মার সাথে কথা বলার পরে হঠাৎ নকল ফারিসতার স্বামীর কথা মাথায় আসলো আমার। ওই লোকটার সাথে একবার কথা বলতে হবে আমার। এত কিছুর ভেতরে তার কথা তো ভুলে গিয়েছিলাম আমি। লোকটার বাড়িটাও আমার চেনা, তাকে খুঁজে পেতে খুব বেশি বেগ পাওয়ার কথা না। যেই ভাবনা সেই কাজ। সন্ধ্যাবেলা একটা গাড়ি ভাড়া করে ওই লোকটার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। তার বাড়ি পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক লাগলো। লোকটার বাড়ির গেটের সামনে আসতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি। লোকটা চারিপাশ ভালো করে তাকিয়ে নিচের গাড়িতে উঠলো, তারপর গাড়িটা নিয়ে গেটের বাইরে চলে আসে। আমাকে একদম খেয়াল করতে পারিনি। গাড়ির চালককে নির্দেশ দিলাম লোকটাকে ফলো করতে, কারণ তার আচরণ ভীষণ সন্দেহজনক মনে হচ্ছিল আমার। এক পর্যায়ে গাড়িটা ড্রাইভ করতে করতে একটা নতুন বিল্ডিংয়ের সামনে এসে থামলো, যার কনস্ট্রাকশনের কাজ এখনও শেষ হয়নি। লোকটা গাড়ি থেকে নেমে চারপাশটা ভালো করে তাকিয়ে ভেতরে চলে গেল। আমিও চুপি চুপি তার পিছু নিলাম। বিল্ডিংয়ের ভেতরে ঢুকে লোকটা সোজা 4 তলায় উঠে গেল। আমিও তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যাই। তারপর লোকটা একটা রুমের ভেতরে ঢুকে পড়ে, তারপর দরজাটা বন্ধ করে দিল। আমি গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। ভেতরে যে ফিসফিস করে কারোর সাথে কথা বলছে এতটুকু বুঝতে পারছি। আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি ভেতরে দৃশ্য দেখার জন্য। হঠাৎ আমাকে চোখজোড়া বিল্ডিংয়ের পেছনের দিকে গেল। বিল্ডিংয়ের পেছনে তাকিয়ে জানালাগুলোর কাজ শেষ হয়নি। কোনোভাবে ওই জানালা পর্যন্ত পৌঁছাতে পারলে বেশ আরামসে সবটা দেখতে পারবো। যদিও কাজটা একটু ঝুঁকিপূর্ণ, কিন্তু এই মুহূর্তে এটা করা ছাড়া কোনো উপায় নেই আমার কাছে। অনেক কষ্ট করে কোনো রকমে বিল্ডিংয়ের পেছনের দিকে একটা জানালার পাশে পৌঁছে গেলাম। এমনিতেই মেঘলা আকাশ, ঘরে লাইট নেই, অন্ধকারে ভালো করে কিছুই দেখা যাচ্ছে না, তবে তাদের কথাগুলো স্পষ্ট শুনতে পারছি। কি কাজ হয়েছে তো? হ্যাঁ হয়েছে, এবার আর কোনো বাধা নেই আমাদের মাঝে। আচ্ছা, এখানে এসেছো, কেউ দেখে ফেলেনি তো আবার, বা সন্দেহ করেনি তো? আরে না, অযথা চিন্তা করো না। তবে তুমি কিন্তু সাবধান, কয়েকটা দিন এভাবে লুকিয়ে থাকতে হবে তোমায়, নয়তো কী করবে বুঝতে পারছো তো? বেশ বুঝতে পারছি,
তুমি আমায় নিয়ে এত চিন্তা করো না। আর জানো তো এখানে থাকতে না আমার ভীষণ কষ্ট হচ্ছে। সারাটা দিন এই অন্ধকার ঘরের ভেতর বন্দি থাকতে হয়। কয়েকদিনের জন্য একটু কষ্ট সহ্য করে নাও। বিল্ডিং এর মালিকের সাথে কথা হয়েছে আমার। আপাতত 3-4 মাস তুমি এখানে পুরোপুরি নিরাপদ। ততদিন ও সাজা হয়ে যাবে। আর একবার সাজা হয়ে গেলে আমাদের রাস্তা একদম পরিষ্কার, কেউ আসতে পারবে না আমাদের ভেতর। এই বলে লোকটা মেয়েটাকে জড়িয়ে ধরলো। পূর্ণিমার রাতের চাঁদের আলোয় মেঘ ভেদ করে বেরিয়ে আসতেই পুরো ঘরটা আলোকিত হয়ে উঠল। ঘরের ভেতরের দৃশ্য দেখে মুহূর্তে আটকে উঠলাম আমি। নিজের চোখকে যেন নিজেই বিশ্বাস করতে পারছি না। আমার সামনে দেখতে পাচ্ছি ফারিসতা, অর্থাৎ আমার স্ত্রী, ওই লোকটার সামনে অন্তরঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। তার মানে ও সত্যি বেঁচে আছে। আর আমার ধারণাই ঠিক, ওই মেয়েটা আসল ফারিসতা নয়। কিন্তু একটা খটকা এখনও রয়েই গেল। ফারিসতা আর এই লোকটা এটা করে কী লাভ পেল? নকল ফারিসতাকে ফাঁসিয়ে আবার আব্বা আম্মাকে কেন বাঁচালো ওরা? ফারিসতার আমার আব্বা আম্মার প্রতি এত সহানুভূতি কিসের? কোথাও এমনটা নয় তো আব্বা আম্মার সাথে ফারিসতা আর এই লোকটার কোনো যোগাযোগ আছে? এই মুহূর্তে আমাকে আবারও নকল ফারিসতার সাথে কথা বলাটা ভীষণ জরুরি। একমাত্র নকল ফারিসতাই বলতে পারে ওকে ফাঁসানোর পেছনে কার কী উদ্দেশ্য আর আমার আব্বা আম্মার সাথে সম্পৃক্ত আছে কি না, হয়তো সেটাও জানতে পারবো। পরের দিন সকালবেলা নকল ফারিসতার সাথে দেখা করার জন্য গেলাম আমি। গিয়ে একটা অদ্ভুত কাণ্ডর শিকার হলাম আমি। একজন লেডি কনস্টেবল নকল ফারিসতাকে বেশ টর্চার করছে ওর মুখ থেকে সত্যিটা বের করার জন্য। কিন্তু এই বেচারি যে নির্দোষ সেটা পুলিশ কী করে জানবে? যা হয়েছে তাতে ওর কোনো হাত নেই। আমি আসতেই মেয়েটাকে ছেড়ে দেওয়া হলো। ততক্ষণে ও মাটিতে লুটিয়ে পড়েছে। মেয়েটা আমাকে দেখে কিছু একটা বিড়বিড় করে বলতে লাগলো। আমি আরও কাছে গিয়ে শোনার চেষ্টা করি। বুঝতে পারলাম ও কোনো একটা জায়গার ঠিকানার কথা বলছে, কিন্তু কি আছে ওই জায়গায় আমাকে উদ্দেশ্য করে যখন বলেছে, তার মানে ও চাই আমি ওই জায়গায় যাই, যেখানে গেলে আমার অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে। মেয়েটার সম্পূর্ণ ঠিকানা বলে অজ্ঞান হয়ে গেল। আমি আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। ঠিকানার নামটা টুকে নিলাম যাতে ভুল না হয়ে যায়। এই জায়গায় কখনো যায়নি। পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল প্রায়। মেয়েটা যে ঠিকানাটা দিয়েছে সেটা একটা পুরনো ফ্যাক্টরি, যার আশপাশ জুড়ে অনেকটা ফাঁকা জায়গা। একা যেতে মন সায় দিচ্ছিল না কিছুতেই। স্থানীয় কিছু যুবক ছেলেদের ডেকে নিয়ে ফ্যাক্টরির ভেতরে গেলাম। অনেক খোঁজাখুঁজি করেও কিছু না পেয়ে যখন ফিরে আসবো তখন একটা ঘর থেকে গঙ্গানির আওয়াজ ভেসে আসলো আমার কানে। শব্দের উৎস সন্ধান করতে করতে একটা ঘরের ভেতরে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি এক বৃদ্ধা লোক আর এক বৃদ্ধা মহিলাকে বেঁধে রাখা হয়েছে। তাদের সামনে কিছু খাবার রাখা। বৃদ্ধ লোকটা আমাদের দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আমার মেয়েকে ছেড়ে দাও তোমরা, ও কোনো অন্যায় করেনি, ওকে তো কষ্ট দিও না। দেখুন, ভয় পাবেন না, আমি আপনাদের হেল্প করার জন্য এখানে এসেছি। কিন্তু কে আপনার মেয়ে? কার কথা বলছেন আপনি? ওরা আমাদের মেয়েদেরকে এই জায়গায় আটকে রেখে ব্ল্যাকমেল করছে। ওকে দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে পুরে রেখেছে। আমার আর কিছু বুঝতে বাকি রইল না। তার মানে এরা নকল ফারিসতা, অর্থাৎ রাতের বাবা মা। আর ফারিসতা এইভাবে মুখ খুলছে না যদি ওর বাবা মার কোনো ক্ষতি হয়ে যায়। কিন্তু এসবের পেছনে কে আছে সেটা ভালো করেই বুঝতে পারছি আমি। ফারিসতা আর ওর সঙ্গী কাজটা করেছে। ওরা রাতের বাবা মাকে আটকে রেখে ভয় দেখিয়ে ওকে ফারিসতা সাজিয়ে রেখেছে, যাতে ফারিসতাকে শাস্তি পাইয়ে নিজেরা নিশ্চিন্তে থাকতে পারে। আমি থাকতে তো সেটা কখনোই হতে দেব না। এই মেয়েটা আর ওর বাবা মার সাথে কখনো অন্যায় হতে দেব না আমি। আর ফারিসতার আমার আব্বা আম্মার সাথে কোনো যোগাযোগ আছে কি না সেটাও জানতে হবে আমাকে। ফারিসতার মৃত্যু নিয়ে ঘটনার পেছনে কেউ ছাড় পাবে না। এক এক করে সবাইকে শাস্তি পাইয়ে ছাড়বো আমি, তে হোক সে আমার নিজের বাবা কিংবা মা। আমি রাতের বাবা মাকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে গেলাম। তারপর সেখানে রাত আর ওর বাবা ফারিসতা আর ওর সঙ্গী সকল ষড়যন্ত্রের কথা স্বীকার করলো। যেহেতু আমি অবগত ছিলাম ফারিসতা কোথায় লুকিয়ে আছে, আমার সাহায্যে পুলিশ ওকে গ্রেফতার করে, সাথে ওর সঙ্গীকেও। ফারিসতাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শেষমেশ ওর স্বীকারোক্তিতে সবটা বেরিয়ে এলো। আমি বিদেশ যাওয়ার কয়েক বছর পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফারিসতা সাথে একজন ব্যবসায়ীর পরিচয় হয়। এক পর্যায়ে ওরা দুজন একে অপরকে ভালোবেসে ফেলে, এমনকি নিয়মিত দুজন শারীরিক সম্পর্ক করতে শুরু করে, যা তাদের দুজনকে আরও কাছাকাছি নিয়ে আসে। আমার আর আমার পরিবারের হাত থেকে বাঁচতে ফারিসতা আর ওর সঙ্গী মিলে একটা মাস্টার প্ল্যান করলো। আমি দেশে ফেরার কিছুদিন আগে মর্গ থেকে একটা লাশ জোগাড় করে বাবা মার অনুপস্থিতিতে তারা ঘরে পুঁতে রাখলো।
তারপর নিচে ওই লোকটার সাথে পালিয়ে যায়। ফারিসুতা জানতো আমি বাড়ি ফিরে এসে ওকে হন্য হয়ে খুঁজবো। ওকে কিছুতেই ছেড়ে দিতাম না আমি। আমার দেয়া লক্ষ লক্ষ টাকা, সোনা গয়না, সকল সম্পত্তির হিসাব নিতাম। তাই এসবের দায় থেকে বাঁচতে ফারিসুতা চেয়েছিল নিজেকে মৃত প্রমাণ করতে, আর তার সমস্ত দায় আমার বাবা মায়ের ওপর বর্তাতে। আর সেটাই হয়েছিল। কিন্তু সমস্যা বাঁধল আমি যখন ফারিসুতাকে ওর বিয়ের দিন দেখে ফেলি। ওই সময় ফারিসুতা বুঝে যায় আমি একবার যখন সন্দেহ করেছি নিজের বাবা মাকে বাঁচাতে ওর সত্যিটা খুঁজে বের করবই। তাই ও আর ওর স্বামী মিলে আবার পরিকল্পনা করতে থাকে কি করা যায়, কিভাবে সমস্ত কেসটা ঘুরিয়ে আমার বাবা মাকে মুক্ত করা যায়, যাতে আমি ফারিসুতা আর বাবা মাকে নিয়ে বাড়াবাড়ি না করি। ঠিক তখন ফারিসুতা এমন কাউকে খুঁজে পায় যাকে দেখতে হুবহু ওর মতো। এই মেয়েটির বাবা মাকে আটকে তাকে অনবরত ব্ল্যাকমেল করতে থাকে। মেয়েটা বাবা মায়ের প্রাণের ভয়ে নিজেকে অবশেষে ফারিসুতা প্রমাণ করে। যদিও ওদের দুজনের শেষ অপচেষ্টা সফল হয়নি, তার আগেই সৃষ্টিকর্তা আমায় ঠিক জায়গায় দিশা পাইয়ে দিয়েছিলেন, যার দ্বারা আজ আমি সমস্ত সত্যের মুখোমুখি। আইন ফারিসুতা আর ওর সঙ্গীকে ওদের অপরাধের সর্বোচ্চ শাস্তিস্বরূপ যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলো। আব্বা আম্মার থেকে সকল সন্দেহর পর্দা দূর হলো আমার। আমি ক্ষমা চেয়ে নিলাম তাদের কাছে। এরপর আমার আর আমার পরিবারের সিদ্ধান্তে রাতের সাথে বিয়ে হয় আমার। রাতের বাবা মা আমার এক কথায় আমার প্রস্তাবে রাজি হয়েছিল, তবে তাদের আর রাতের একটাই দাবি ছিল আমি যেন কখনো রাতকে ছেড়ে না চাই। ফারিসুতা যা করেছে সেই অন্যায় কখনো ক্ষমা পাওয়ার যোগ্য নয়। তবে এটাও ঠিক, যদি আমি প্রথম থেকে ফারিসুতার সাথে থাকতাম, স্বামীর সকল ধরনের দায়িত্ব পালনে সক্ষম হতাম, ও হয়তো পরকীয়ার পথে পা বাড়ানোর সুযোগ পেত না, আর এভাবে নিজের জীবনটাও নষ্ট হতো না। যাই হোক, ফেলে আসা সমস্ত খারাপ মুহূর্তগুলোকে বিসর্জন দিয়ে আজ থেকে আমি আর রাত নতুন জীবন শুরু করছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে বাকি দিনগুলো বিশ্বাস আর ভালোবাসার সাথে অতিবাহিত করতে পারি। আল্লাহ হাফেজ।